সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক আমাদের আজকের অতিথি। স্বাগত মানিক আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল আইতে যারা দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ, হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা, সরকারের বিবৃতি। দৈনিক ইত্তেফাক, প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা, ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা। মানবজমিন, যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনা, শেষ চিঠিতে যা লিখে গেছেন বিভু রঞ্জন। আমার দেশ ব্যাংক ব্লকার এখন কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল। আর দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হবে 6 চুক্তি এমওইউ। পাক পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ। কালের কণ্ঠ, পণ্যের বদলে আসছে ইয়াবা, রাতের সড়কে জমজমাট মাদক আড্ডা। আমাদের সময় বিভিন্ন উপসর্গে আসছে জ্বর, বাড়ছে দুর্গতি, সাগরকন্যা কুয়াকাটা দুঃসময়ের মুখোমুখি। কালবেলার বাজার ঊর্ধ্বমুখী মধ্যস্বত্বভোগীর মেকানিজমে ফটিকছড়িতে মব করে পেটানো হয় 3 কিশোরকে, নিহত 1। দেশ রূপান্তর, পুলিশের স্বজনদের ও তথ্য তালাশ, আমার জীবনের শেষ লেখা, খোলা চিঠি। খবরের কাগজ, ভয়ঙ্কর ঋণের জাল, পিআর পদ্ধতিতে সংকট বাড়বে। দিনকাল, ঘুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি, স্বৈরশাসক হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেবে সরকার। করতোয়া ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে বিএনপি, জামায়াত সহ 23 দল। মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। ডেইলি সান, পলিটিক্যাল ক্রাইসিস ফিয়ার্ড ওভার জুলাই চার্টার। একটা দুঃখজনক খবর, সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ মেঘনা নদীর ওখানে পাওয়া গেছে। তবে তিনি মারা যাওয়ার আগে একটা খোলা চিঠি লিখে গেছেন। সেই খোলা চিঠিতে তিনি তার যে বয়ানটা, যে বর্ণনা তিনি দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে তিনি আত্মহত্যার পথটাকেই বেছে নিয়েছেন। আপনি কীভাবে দেখেন? খুবই দুঃখজনক ব্যাপার। আমি তো মনে করি যে গত 16 বছরে সাংবাদিকতার যে দাহকাল, তার একটা এপিটাফ তিনি রেখে গেছেন। আমাদের কমিউনিটিতে খুব পরিচিত ছিলেন তিনি, বিভুদা নামেই পরিচিত। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন। পরিণত বয়সে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টি পত্রিকায় একতায় তিনি নিয়মিত লিখতেন। আমাদের বর্তমানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভাইয়ের সঙ্গেও তিনি কাজ করেছেন, তার সহযোগী ছিলেন একতা পত্রিকায়। দীর্ঘ জীবনে আসলে তার চিন্তারও বাকবদল হয়েছে। আমরা দেখি যে তিনি বামপন্থা থেকে প্রকটভাবে আওয়ামী পন্থার দিকে ঝুঁকেছেন। তিনি দুহাত উজাড় করে আওয়ামী লীগের পক্ষে লিখেছেন, নানা ধরনের লেখা লিখেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তার লেখার কারণে যে দর্শন উপকৃত হয়েছে, যারা সুবিধাভোগী, তারা শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। দেখুন, আমি তার এই সুইসাইডাল নোট থেকে যেটা জানতে পারি যে গত 16 বছরে তিনি একবার মাত্র শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছিলেন, সেটা হচ্ছে সিঙ্গাপুরে। তিনি প্লটের আবেদন করেছিলেন, কিন্তু প্লট তাকে দেওয়া হয়নি। তিনি ভালো কোনো পত্রিকায় চাকরি পাননি, বা তিনি কোনো ভালো পত্রিকাও দাঁড় করাতে পারেননি, স্বাবলম্বী পত্রিকা। ফলশ্রুতিতে কি হয়েছে, তার মধ্যে একটা প্রচণ্ড হতাশা তৈরি হয়েছে যে যাদের জন্য আমি করলাম তারা তো আমার পাশে দাঁড়ালো না। দেখুন, এটা আসলে মর্মাহত হওয়ারই বিষয়। তিনি যাদের জন্য লিখেছেন, করেছেন, বা যাদের পক্ষে কাজ করেছেন, তারা কেউ দাঁড়াননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি মানবিক রাষ্ট্র নির্মাণ করতে পারতাম, তাহলে কোনো দল মত পথ আমরা দেখতাম না। আমরা দেখতাম যে তিনি সাংবাদিক কিনা। মানুষ হিসেবে খুবই সাদামাটা, মানে সত্যবাদিতা তার মধ্যে ছিল, কিন্তু তিনি সাংবাদিকতার ক্ষেত্রে হয়তো আদর্শচ্যুত হয়েছিলেন, মানে একতরফাভাবে একটি পক্ষের জন্য লিখেছিলেন, আমি এটা মনে করি। কিন্তু তার পাশে তো দাঁড়াবার অনেক ছিল, অনেক লোক ছিল। আমি যদি সরাসরি বলি যে আওয়ামীপন্থী অনেক গণমাধ্যম উদ্যোক্তা তো এখনও আছেন, তাদের গণমাধ্যমও আছে, তারা কেন পাশে দাঁড়ালেন না? আমরা তো জানি যে বিভুদার অনেক বন্ধু বান্ধব যারা একসঙ্গেই পথ চলতেন, তারা তো আঙুর ফুলে কলা গাছ হয়েছেন। তারা 16 বছরে অনেক সুবিধা নিয়েছেন, বিদেশ সফর করেছেন, অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন, সরকারি পদ পদবি নিয়েছেন, তাই না? কিন্তু তাকে কেন দেওয়া হলো না? তিনি পেলেন না। একটা ভয়াবহ আক্ষেপ নিয়ে তিনি চলে গেলেন। আসলে এক্ষেত্রে আমি শ্রীজাতর একটা কবিতা সামনে আনতে চাই, যে মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার পথ বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ,
তফাৎ শুধু শির দাঁড়ায়, মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। সাংবাদিকতা একটা ভয়াবহ সংকট হয়ে গেছে যে আমরা নির্মল সেন বা আতাউসামাদের মতো সাংবাদিকদের এখন আর খুঁজে পাই না। এই দাহকালে হয়তো কালে ভদ্রে দু একজন আছেন, কিন্তু সামগ্রিকভাবে এটা তো একটা অধপতনের মধ্যে গিয়েছে। আমরা সাগর রুনির বিচার করতে পারিনি। এইটাই তো আসলে সাংবাদিকতার নতিজাকে, সাংবাদিকতার ঐতিহ্য ঐক্যকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 16 বছরে তাহলে দলদাস বৃত্তি করে অনেক সাংবাদিক তাদের পকেট ভারী করলেন, আবার একই দর্শনের যিনি কাজ করেছেন নিরন্তরভাবে সেই রকম একজনের চুলোয় আগুনই জ্বলছে না। তো এটা একটা ভয়াবহ দিক। দেখুন 16 বছরে আমরা যা দেখেছি যে আপনি তো শেখ হাসিনার আমলে দলদাস বৃত্তি করেননি, আবার এই গণমাধ্যম বা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়িয়েও এই সরকারের আপনি অন্ধ আনুগত্য করেননি বা করছেন না, আমি আপনার কথা বলছি। তো এই অন্ধ আনুগত্য না করা বা দলদাস না করার জন্য শক্তপোক্ত একটা মেরুদণ্ড লাগে, এটা আসলে সবার থাকেও না, এটা একটা সমস্যা। কিন্তু আমরা আমাদের এই সমাজে পেশাজীবিতার মধ্যে এমনভাবে রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছি যে ওই রাজনীতিটা দিন শেষে রাজনৈতিক সাম্প্রদায়িকতায় পরিণত হচ্ছে। ফলে এই ধরনের একটা করাল ফাঁদের মধ্যে পড়ে একজন সাংবাদিকের জীবন কিভাবে দুর্বিষহ হয়ে ওঠে সেটা কিন্তু আমাদের বিভু রঞ্জন সরকার দেখিয়ে গেলেন। সুতরাং আমি মনে করি যে এর মধ্য থেকে একটাই শিক্ষা, যে আমি নিরপেক্ষভাবে বা যা সত্য তাই যদি উপস্থাপন করি, অন্তত দিন শেষে আমার এই আক্ষেপ থাকবে না যে যাদের জন্য করলাম তারা তো আমার পাশে দাঁড়ালো না, বরং মৃত্যুর আগে আমি বলতে পারবো যে আমি যা দেখেছি সত্য বুঝেছি তাই লিখেছি। অনেক ধন্যবাদ আপনাকে। ডেইলি সানের শিরোনাম আমার সামনে আছে, পলিটিক্যাল ক্রাইসিস ফিয়ার্ড ওভার জুলাই চার্টার। পলিটিক্যাল ক্রাইসিস তো আমরা একটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয়াবহ অনৈক্য। এখন এই অনৈক্য আসলে বানরের পিঠা ভাগের মতো অবস্থায় পৌঁছায় কিনা, মানে পিঠা ভাগ করতে গিয়ে দেখা গেল পিঠারই অস্তিত্ব থাকলো না। মানে আমরা এত যে শক্ত অবস্থান নিচ্ছি বিভিন্ন পক্ষ, শেষমেশ আসলে কি হবে? এই অনড় অবস্থান শেষ দিকে কোন অবস্থায় নিয়ে যাবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এখন দেখুন যে গণ অভ্যুত্থানের পক্ষে 1 মাস কিন্তু একটা ঐক্যের মধ্যেই ছিল রাজনৈতিক দলগুলো, সবার একই সুর ছিল, কিন্তু ধীরে ধীরে যতই সময় গেছে ততই আমরা দেখছি যে অনৈক্য। এখন জুলাই সনদে আসলে সব দল স্বাক্ষর করবে কিনা বা উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো, সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। 30-এরও বেশি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে ধারাবাহিকভাবে 1 মাসের মতো সময় নিবিড়ভাবে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপরেও এখন এসে দেখা যাচ্ছে যে না, আসলে ঐক্য হয়নি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। মূলত এই সনদের যে খসড়া রাজনৈতিক দলগুলোতে দেওয়া হয়েছে, দুটো বিষয়। একটা হচ্ছে যে এই সনদকে কেউ আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, 1। 2 হচ্ছে এই সনদের মধ্যে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সংবিধানের কোনো বিধিবিধানের সঙ্গে এটার আসলে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে সেক্ষেত্রে জুলাই সনদের সুপারিশগুলোকে প্রাধান্য দিতে হবে। মূলত এই দুটো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বা মতের বিরোধিতা। শেষ পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আসতেই হবে, কারণ নির্বাচন তো করতে হবে, নির্বাচনের আগেই এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে। আমি যেটা শুনেছি বা আমি যেটা জানি, আপনি নিশ্চয়ই আরো জানেন যে বিএনপি উচ্চ কক্ষে আনুষ্ঠানিকভাবেই পিআর মেনে নেবে, আর জামাত যেটা বা এনসিপি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সহ চাচ্ছে পিআর। সেক্ষেত্রে তাদেরও ছাড় দেওয়া উচিত যে আমরা উচ্চ কক্ষটা মেনে নিলাম। মানে বিএনপি একটা ছাড় দিল, জামাত একটা ছাড় দিল। আবার এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন না হলে আমরা নির্বাচনে যাব না। আজকে সামন্তা শারমিন একটা ইন্টারভিউ বলেছে। তো এগুলো আমার মনে হয় যে নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে মিটে যাবে, এটা মিটতেই হবে। না মিটলে আসলে ভয়াবহ কিছু অপেক্ষা করবে। এর আগে চার্টার তো এই মাস বা আগামী মাসের মধ্যেই শেষ করবে বলে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে আমরা এটাতে স্বাক্ষর করে ফেলতে পারবো সবাই মিলে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে কিছু ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসবে, আর এর মধ্যে যারা করবে না একেবারেই তাদের তো এখানে কথা মানে অপ্রাসঙ্গিক। এমনও হতে পারে যে কোনো কোনো রাজনৈতিক দল করবে না।
কালবেলার শিরোনাম হচ্ছে ফটিকছড়িতে মব করে পেটানো হয় 3 কিশোরকে, নিহত 1। এটা তো আর বন্ধ হচ্ছে না। মবটাকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। মবটা বন্ধ না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মূল যে ভ্যানগার্ড পুলিশ, সেই পুলিশের ব্যবস্থাই তো ভঙ্গুর একদম। তারপরে যারা দায়িত্বশীল রয়েছেন পুলিশের বিভিন্ন জায়গায়, জেলা পর্যায়ে রয়েছেন বা মহানগর পর্যায়গুলোতে রয়েছেন, সেখানে পুলিশের চেইন অফ কমান্ড একেবারে ভেঙে গেছে। পুলিশ তো শুধুমাত্র টহলদারির ব্যবস্থাপনা না, সামগ্রিকভাবে এখানে গোয়েন্দা বৃত্তি আছে, তথ্য আদান প্রদানের বিষয় আছে। পুলিশ দীর্ঘদিন ধরে একটা সোর্সিং ব্যবস্থা গড়ে তুলেছিল, যে পুলিশের বাইরেও সাধারণ মানুষ বিভিন্ন অপরাধের সংবাদ দিয়ে পুলিশকে সহযোগিতা করত। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই ব্যবস্থাটা তো পুরোপুরি ভেঙে গেছে। এখন পর্যন্ত সেটাকে আসলে ঠিক করতে পারেনি। এই অবস্থায় আসলে এই মবটাও একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তো এখন সামাজিক সচেতনতা যদি না বাড়ানো যায়, তাহলে এটাকে বন্ধ করা খুব দুরূহ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার দেশের শিরোনাম হচ্ছে ব্যাংক লকার এখন কালো টাকা নিরাপদ আশ্রয়স্থল। খুবই উদ্বেগজনক। এটা আমার দেশের একটা স্পেশাল রিপোর্ট মনে হচ্ছে। আমরা জানি যে লকার ভাড়াতে নেওয়া যায়, যে কোনো ব্যাংকের লকার ভাড়াতে নেওয়া যায়। এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা খুলি কোনো না কোনো ব্যাংকে, তখন তার কিন্তু একটা জবাবদিহিতা থাকে যে ওই ব্যাংকের অ্যাকাউন্টে কি ধরনের টাকা রাখছি, আমারটা কালো টাকা কিনা বা টাকার উৎসটা কি, এগুলোর একটা জানার ব্যবস্থা থাকে, বা ব্যাংক মোটামুটি একটা তদারকি করে, বা বাংলাদেশ ব্যাংক হয়ে আসে। কিন্তু লকার ভাড়ার ক্ষেত্রে কোনো ধরনের বাছবিচার নেই, কিন্তু যে কেউ চাইলো না, কোনো নীতিমালা নেই, বিধিবিধান নেই। ফলে কি হয়েছে, সর্বশেষ জানুয়ারি মাসে দুদক একটা অভিযান করেছে বাংলাদেশ ব্যাংকে। সেখানে অভিযানে দেখা গেল যে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার হাজার হাজার কোটি মার্কিন ডলার ব্যাংকের লকারে, কোটি না, হাজার 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 মার্কিন ডলার আর কি। তো তার মানে কি যে এগুলো অবৈধ, এগুলোর বিষয়ে কোনো ব্যাংকের কাছে ব্যাখ্যাও নেই। তো এটার বিষয়ে অবিলম্বে একটা বিধি করা প্রয়োজন, এবং এখন যদি দুদক চায় বা সরকার চায় অভিযান চালানো দরকার। আমার মনে হয় যে অনেকে যারা পালিয়ে গেছেন তাদের অনেকেই এরকম লকার ভাড়া করে রেখেছিলেন, কারণ 2023 সালে প্রচুর লকার, মানে হঠাৎ করেই লকার ভাড়া করার প্রবণতা কিন্তু বেড়ে গিয়েছিল। তো 23 সাল, এরপর 24-এ তো অনেকে পালিয়ে গেছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগের, তো তাদের আবার অনেকেই লকার ভাড়া করেছিলেন। তো এখন যদি এই অভিযানটা করে দুদক বা অন্য সংস্থাগুলো, তাহলে আরো ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে পারে, এবং অবিলম্বে এটার একটা বিধান তৈরি করা উচিত বলে মনে করি। খবরের কাগজের শিরোনাম হচ্ছে পিআর পদ্ধতিতে সংকট বাড়বে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এটা দ্বিতীয় শিরোনাম হচ্ছে ভয়ঙ্কর ঋণের জাল। এটা আপনার রাজশাহীর রিপোর্ট, এটা রাজশাহী থেকে আসছে। খবরের কাগজের এই রিপোর্টটি আসলে যদি পড়তে পারতাম তাহলে ভালো বোঝা হতো। যেত যে ভয়ঙ্কর ঋণের জাল। এখন এই ঋণগুলোর কথা বলা হচ্ছে, এটাকে ব্যাংক ঋণ নাকি সামাজিক বিভিন্ন সংগঠন আছে এনজিও তাদের ঋণ, সেই বিষয়ে আসলে জানা দরকার। এনজিও তো আছেই। হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে ঋণ আছে। এই ঋণের জালের মধ্যে আবদ্ধ হয়ে সর্বশান্ত হয়ে গেছে অনেক মানুষ, আবার অনেকে ঋণ নিয়ে লাপাত্তা হয়ে গেছে। আমরা ব্যাংক ব্যবস্থাকে তো একদম ধ্বংস হতেই দেখেছি গত 16 বছরে। সেই অবস্থা থেকে খুব একটা উত্তরণ না হলেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ফলে ব্যাংকের এখন খানিকটা সচলতা বৃদ্ধি পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের নজর দেওয়া দরকার, যেটা খবরের কাগজ পত্রিকায় শিরোনাম করেছে যে ভয়াবহ ঋণের জাল। এই বিষয়ে তদন্ত কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে একটা রিপোর্ট যদি সরকার হাতে নেয় এবং সেই রিপোর্ট অনুযায়ী উদ্যোগ গ্রহণ করে, আমার মনে হয় যে কিছু কাজ হতে পারে ইতিবাচক। ধন্যবাদ। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে পণ্যের বদলে আসছে ইয়াবা। এটা ভয়াবহ খবর। মানে পণ্যের বদলে ইয়াবা আসছে, কোত্থেকে আসছে? মিয়ানমার থেকে, ভারত থেকে, না অন্য কোথায় থেকে? আমাদের সীমান্তবর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখান থেকেই আসা কথা। কিন্তু আমার কথা হলো যে স্থলবন্দরগুলোতে বা স্থলবন্দরের বাইরেও সীমান্ত রক্ষী আমাদের আছে, তাদের তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে এগুলো ঠেকানো, মাদকদ্রব্য ঠেকানো। এবং এটা তো ওপেন সিক্রেট যে আমাদের এই মিয়ানমার রুট হয়ে কক্সবাজার দিয়ে বিপুল পরিমাণে
ইয়াবা সহ ভয়াবহ মাদক প্রতিনিয়তই আসছে, সেটাকে এই সরকার বন্ধের জন্য কি খুব বেশি উদ্যোগ গ্রহণ করতে পেরেছে? আমার জানা মতে না। আগের সেই ধারাবাহিকতাই কিন্তু আছে। আমরা দেখেছি যে ইয়াবা বদির সঙ্গে ইয়াবা নামই যুক্ত হয়ে গেছে। হয়তো বদি নেই এখন, কিন্তু তার জায়গায় অন্য কেউ স্থলাভিষিক্ত হয়েছে। কারণ এইসব অপরাধ সহজেই ঠেকানো যায় না, বা ঠেকানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ওই রকম ব্যবস্থাও গ্রহণ করা হয় না। তো এটা কত বড় একটা ভয়াবহ সংবাদ যে পণ্যের বদলে আসছে ইয়াবা। মানে ইয়াবা তো অনেকে পেটের ভিতরে অপারেশন করে নিয়ে আসতো, জুতোর তলায় বা শার্টের ভিতরে বিভিন্ন কারিগরি করে কিন্তু এইসব পণ্য, এইসব মাদকদ্রব্য আনা হতো। এখন পণ্যের বাক্সে যদি এইসব মাদক আসে, তাহলে তো সেটা একটা ভয়াবহ ব্যাপার। মানে মাদকের বিস্তৃতি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এমনিই তো আমাদের তরুণ প্রজন্ম এই নেটওয়ার্কের সঙ্গে তো অনেকেই জড়িত। অবশ্যই এর সঙ্গে রাজনীতির একটা সম্পৃক্ততা আছে, স্থানীয় পেশিশক্তির একটা যুক্ততা আছে। না হলে এটা কখনোই সম্ভব নয়। সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, সেখানে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের প্রভাব জিয়ে রাখার জন্য এইসব অপরাধ কর্মের সঙ্গে তারা যুক্ত থাকে। ওয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সামনে, এই নিয়ে কিন্তু রাজনীতি মোটামুটি বেশ কি বলবো, আলোচনার কেন্দ্রবিন্দুতে আর কি বলতে পারেন। সবার চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এটার একটা মজেজা হচ্ছে যে গত 16 বছর মানুষ নির্বাচন দেখেনি সেই অর্থে। তো সেই জন্যে এবার এইরকম একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হচ্ছে এবং অংশগ্রহণমূলক। সব দল মত পথ এখানে অংশ নিচ্ছে, একমাত্র ছাত্রলীগ ছাড়া। তো সেই জন্য মানুষের আগ্রহ অনেক। তাছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনটি কেমন হয় সেটিও একটা দেখার বিষয়। তাছাড়া এই নির্বাচনে যারাই জিতবে তাদের একটা গভীর প্রভাব আমাদের রাজনীতিতে পড়বে। তো আমরা ইতিবাচক কিছু দেখছি, যেমন নৃগোষ্ঠীর সদস্যরা এবারই বিপুল হারে এখানে অংশ নিচ্ছে। দেখা গেল যে শিবির একটি ইসলামী সংগঠন হয়েও তারা অন্তর্ভুক্ত করেছে। জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে চাকমা সম্প্রদায়ের আছে, বাকশাসের প্যানেলে আছে, নিরপেক্ষভাবেও বা স্বতন্ত্র জায়গা থেকে অনেকে দাঁড়িয়েছেন। তার মানে হচ্ছে যে আগে কিন্তু এইরকম দেখা যায়নি। মানে সর্বশেষ যে নির্বাচনটি গেল ওই সময়েও কিন্তু এত এই নৃগোষ্ঠীর সদস্যদের দেখা যায়নি। এটা অবশ্যই ইতিবাচক। সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসা, বা তারাও তো সংবিধান অনুযায়ী সকল অধিকার ভোগ করার দাবি রাখে। তো সেই জায়গা থেকে এটা ইতিবাচক। এরপরে নারীদের অংশগ্রহণ দেখছি যে আশাব্যঞ্জক। বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করছে। জুলাইয়ে যারা সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এরকম শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত একটা উৎসবমুখর অবস্থা দেখা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে যে এই ডাকসু নির্বাচন যেন না হয় সেই জন্য নানা মাত্রিক ষড়যন্ত্র আছে শেষ পর্যন্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করে। কোনো নিষিদ্ধ সংগঠন, ধরুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে ছাত্রাবাসগুলো, এলাকাগুলো, সেখানে অবস্থান করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে কিভাবে ক্যাম্পাস অস্থিতিশীল হবে? ধরুন একটা নারী লাঞ্ছনার ঘটনা ঘটলো, আমাদের ক্যাম্পাসে তো বাঁধনকে লাঞ্ছনা করার ঘটনাও ঘটেছে, তাই না? ওই ধরনের একটা ঘটনা যদি ঘটে তাহলে তো ক্যাম্পাস উত্তাল হয়ে উঠবে। অথবা সংখ্যালঘু নির্যাতন, অথবা এই চাকমা সম্প্রদায়ের কাকে নির্যাতন করা হলো কাউকে, বা এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি, দুটো পক্ষ মানে একদম রণহুঙ্কারে চলে গেল, তখন তো নির্বাচন হওয়ার মতো পরিবেশ আর থাকবে না। এই যে আজকে বিভুদার নিখোঁজ হওয়ার ঘটনা যখন আমি শুনলাম, আমি তো আটকে উঠলাম যে বলে কি, তাহলে তো সর্বনাশ। এই সময় এসে যদি বিভুদার মতো সিনিয়র সাংবাদিক নিখোঁজ হয়ে যান, তাহলে তো এটার প্রভাব আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে পড়বে কিনা, ডাকসু নির্বাচনে। আমি আটকে উঠেছিলাম। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটিয়ে নির্বাচনকে যদি বানচাল করে দেওয়া যায়, তাহলে জাতীয় নির্বাচনেও এর একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং নানা কারণে জাতীয় নির্বাচন যেন যথাসময়ে না হয় তার একটা ষড়যন্ত্রের প্লট হিসেবে এটা হতে পারে। সেই জন্য এর যে স্টেক আছে, সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে যে আমরা যতই একে অপরের বিরুদ্ধে যাই না কেন, দিন শেষে একটা ঐক্যের জায়গায় আমাদেরকে থাকতে হবে, যেন সুষ্ঠু সুন্দরভাবে এই ডাকসু নির্বাচনটি সম্পন্ন হয়। আর ডাকসু নির্বাচন হলে জাকসু, রাকসু, চাকসু এই নির্বাচনগুলো সম্পন্ন হওয়ার ক্ষেত্রেও ইতিবাচক হবে মনে। দেখা যাক, আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচনটা শেষ হোক। অবশ্যই। আপনি জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন পর ঢাকা আসছেন। তো এই নিয়ে অনেকগুলো আলোচনা হবে, চুক্তি হবে 6টা,
এই যেটা আমার দেশের রিপোর্টে বলা হচ্ছে। একটু সম্ভবত পিছিয়ে দেয়া হয়েছে এই শিডিউল। এখন দেখুন, আপনি এগুলো জানেন এবং আপনার চোখের সামনে ঘটেছে। গত 16 বছর আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্র নীতি তৈরি করতে পারিনি। মানে এই পররাষ্ট্র উপদেষ্টা তার এই টেনিউরে একটা চমৎকার কথা বলেছেন এই কদিন আগে, সম্প্রতি 15 দিন আগে, যে পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক কি হবে না হবে তা তো আমরা ভারতকে জিজ্ঞাসা করে করব না। একই কথা চলে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে না হবে সেটা একদম সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। এখন যদি বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের ক্রীড়ানক হয়ে সিদ্ধান্ত নেয় সেটি যথার্থ হবে না। মানে কি, একটা স্বাধীন কূটনৈতিক অবস্থান যদি বাংলাদেশ তৈরি করতে পারে তাহলে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। যেখানে বাংলাদেশের লাভ আছে, যে সমঝোতায় বাংলাদেশ এগিয়ে যেতে পারবে, সেখানে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি নিশ্চয়ই জানেন যে চীনের নেতৃত্বে চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু খুব প্রজ্ঞা দিয়ে এখনই সেটাতে যাবে না বলে জানিয়েছে যে এখনই আমরা ওই ধরনের ত্রিদেশীয়, এখন তো আলোচনা আবার শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো তো সিদ্ধান্ত হয়নি। এখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর ভারত আগ বাড়িয়েই আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ভারত তো এইরকম অনীহা প্রদর্শন করতে পারে না, মানে করা তাদের উচিত না। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু ভারত চাইলে এই সরকারকে স্বাগত জানাতে পারত বা এই সরকারের সঙ্গে সম্পর্ক বিস্তৃত করার কাজ করতে পারত যদি আন্তরিক হতো। কিন্তু তারা প্রচণ্ড হোঁচট খেয়েছে, ধাক্কা খেয়েছে। তারা মনে করেছে তাদের দীর্ঘদিনের বন্ধু শক্তি যেহেতু এখানে ক্ষমতাচ্যুত হয়েছে, সুতরাং এই সরকারের সঙ্গে আমরা এখন সম্পর্ক করতে চাই না। তো এটার মধ্য দিয়ে আমরা কিন্তু ভারতকে প্রায় ভুলে যেতে বসেছি। কিভাবে আমাদের বিপুল সংখ্যক মানুষ তো ভারতে চিকিৎসার জন্য যেত। ইতোমধ্যে চায়নার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, 4টি হাসপাতাল ডেডিকেটেড হয়েছে এবং দিনে দিনে ভিসার প্রক্রিয়া করা হয়েছে চীনের পক্ষ থেকে। তো ফলে কি হয়েছে, আমাদের নির্ভরশীলতা কমছে ধীরে ধীরে ভারতের উপর। এইরকম একটা প্রেক্ষাপটে আমরা দেখছি যে ভারত আমাদেরকে ভুলতে পারেনি। কি জন্য ভুলতে পারেনি? ভারত কিন্তু আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত ভাবছে, প্রতিনিয়ত চিন্তা করছে। সেটা পজিটিভ চিন্তা না, সেটা নেতিবাচক চিন্তা। ইতিমধ্যে তো ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলাই হয়েছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো সম্পর্ক স্বাভাবিক করব না, আমরা নির্বাচিত কোনো সরকার এলে স্বাভাবিক করব। কিন্তু একটা অবাক বিষয়, জানুয়ারি ফেব্রুয়ারিতেও ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন হলে সেই নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আবার উষ্ণতায় যাবে। কিন্তু নির্বাচনের রোডম্যাপ, মানে একটা প্রাথমিক রোডম্যাপ তো ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, সেটা ঘোষিত হবার পর ভারতের পররাষ্ট্র দপ্তর কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো শুভেচ্ছা বা কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তারা হয়তো ছিটে ফোঁটা বলেছে এই বিষয়ে যে নির্বাচন হবে আমরা প্রত্যাশা করি, কিন্তু তাদের উচিত ছিল কি, তারাই তো চাইলো এতদিন নির্বাচন, কিন্তু তাদের তো কোনো বিবৃতি নেই এই নির্বাচন নিয়ে যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্যমূলক নির্বাচন হোক, সেই জন্য মুখিয়ে আছি। এই কথাটা নির্বাচন কমিশনের তরফে যেন আনুষ্ঠানিকভাবে বলা হবে তখন হয়তো বলতে পারে, সেটা তো আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাটার জন্য অনেকেই তো মুখিয়েছিলেন যে তিনি তো স্পষ্ট করেই বলেছেন যে মধ্য ফেব্রুয়ারি, রমজানের আগে, 18-19 রমজান শুরু হবে। তার মানে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনটির ঘোষণা করা হবে, সম্ভাবনা আছে। তো আগামী 24শে আগস্ট রোববার এটা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমনই শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনার একজন বললেন এইরকম কথা। তো তার মানে কি, আমরা নির্বাচনের রেল লাইনে উঠে গেলাম। আমাদের এই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রায়নের পথে আমরা যাত্রা শুরু করলাম। এখন ভারত অনেকটা একটা বিরুদ্ধ অবস্থানে, অভিমানী অবস্থানে আছে, আবার পেছন দরজা দিয়ে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। এটা আসলে আকাঙ্ক্ষিত না। ভারতের মতো এত বৃহৎ রাষ্ট্রের কূটনীতি পর্যালোচনা করা উচিত, তাদের বোঝা উচিত যে একটি দলের উপর নির্ভর করে তাদের দেশের কূটনীতি চলতে পারে না। তাদের দেশের তো আরও অনেক স্টেক হোল্ডার আছে, যেমন আসাদুদ্দিন ওয়াইসি, তিনি তো গতকালকেই বলেছেন যে তো শেখ হাসিনাকে এখানে কেন রেখেছেন,
নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন, তাকে ফেরত দিন। আপনি পুশিং করছেন বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষী হলেই তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে বড় একজন বাংলাদেশের মানুষ আছেন শেখ হাসিনা, তাকে কেন পাঠাচ্ছেন না? তো এই যৌক্তিক প্রশ্নগুলো ভারতের ভেতরেও কিন্তু উঠছে এখন। সুতরাং যেটা আপনি শুরু করেছিলেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, সেটা যেমন বাংলাদেশকেই নির্ধারণ করতে হবে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া, একইভাবে ভারতের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কের পরিধি বিস্তৃতি কি হবে সেটাকেও নির্ধারণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে শক্তপোক্তভাবে বাংলাদেশপন্থী হতে হবে। আমরা পাকিস্তানপন্থীও হতে চাই না, ভারতপন্থী তো হতেই আমরা চাই না। ভারত পন্থার বিরুদ্ধেই একটা রেভলিউশনই হয়ে গেছে। তো এই মানে বিষয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা আপনি কেমন চান? আমি বাংলাদেশ ভারত সম্পর্কটা চাই উইন উইন সিচুয়েশন। আমিও বিজয়ী হব, তারাও বিজয়ী হবে, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না। একতরফা ভারতকে শুধুমাত্র আমি দেব, ভারত আমাদের কিছুই দেবে না, না। ভারত অবশ্য 16 বছর দিয়েছে, ক্ষমতার নিশ্চয়তা দিয়েছে। আমরা এই ধরনের সম্পর্ক চাই না। আমরা চাই সীমান্ত হত্যা বন্ধ হোক। আমরা চাই আমাদের সঙ্গে যে অমীমাংসিত তিস্তা চুক্তি সহ অনেক অনেক বিষয়গুলো, পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে আছে, এগুলো সমাধান হয়ে যায়। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। কারণ আমি আজ থেকে বছর 10 আগে আমি কলকাতা প্রেস ক্লাবের সামনে গেলাম, আমি মানে পশ্চিমবঙ্গে গেলাম, তখন কলকাতায় প্রেস ক্লাবে কাকতালীয়ভাবে দেখলাম একদল মানুষ দাঁড়িয়ে আছে, তারা মানববন্ধন করছে। তারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা বলছে যে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হোক। তার মানে কি, আমরা পানি পাচ্ছি না, আমাদের বিস্তীর্ণ এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে, এই কষ্ট তাদেরকেও স্পর্শ করেছে। মানবিকতা হিসেবে তারা দাঁড়িয়েছে। তো ভারতের মানুষের সঙ্গে আমাদের মানুষের তো কোনো বিরোধ নেই। পেহেলগামে যখন তারা আক্রান্ত হয়েছে, আমরা তো শোক জানিয়েছি, আমরাও কষ্ট পেয়েছি যে এভাবে আক্রমণ করা ঠিক হয়নি, সেটা যে যাই করুক না কেন। তো কিন্তু সমস্যা হচ্ছে যে ভারতের বর্তমান সরকারের নীতি, যে নীতিটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এমন নীতি যদি তারা করতো, ওকে, আমরা যে চুক্তিই করি না কেন, যে সমঝোতায় আমরা পৌঁছি না কেন, সকল কিছুতে দুই পক্ষেরই লাভ থাকবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বারবার এটা করা হচ্ছে। শেষ করতে হচ্ছে। মানিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মনে করি যে আপনি অগ্রজ সাংবাদিক হিসেবে এবং আমি আপনার অনুজ হিসেবে বিভুরঞ্জন সরকারের এই ঘটনাটা আসলে এই গণমাধ্যম জগতে একটা শক্তভাবে নাড়া দিক এবং সবার বোধের দরজায় কড়া নাড়ুক যে আগামী দিনে আমাদের কি করা উচিত গণমাধ্যম কর্মীদের। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।